আজকে আমরা যে যন্ত্র নিয়ে আলোচনা করব সেই যন্ত্রটা হচ্ছে মাইক্রোওয়েভ। এটা খুব কম লোকের বাড়িতে, আমাদের দেশে খুব কম লোকের বাড়িতেই দেখতে পাওয়া যায়। বিদেশে বেশিরভাগ বেশিরভাগ লোকের কিচেনে, রান্নাঘরে দেখতে পাওয়া যায়, রান্নার কাজে ব্যবহার করা হয়। ওই বিভিন্ন জিনিস গ্রিল করার জন্য বা গরম করার জন্য, বা তোমরা কেউ কেউ যদি কেকের দোকানে যাও, সেখানে দেখবে এরকম মাইক্রোওয়েভের মধ্যে খাবার দিয়ে 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে খাবারটা গরম হয়ে যাচ্ছে, খুব স্পিড, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো আমরা আজকে এই মাইক্রোওয়েভটা নিয়ে আলোচনা করব। এর ভেতরকার প্রিন্সিপালটা কি, এটা কিভাবে কাজ করে, এবং এটা ব্যবহার করার সময় কতগুলো সাবধানতা অবলম্বন করতে হয়। যেমন সমস্ত বাসনপত্র এর মধ্যে কাজে লাগে না। যে কোনো বাসনপত্র যদি মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে বিপদও হতে পারে। তো সেইগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হয়। তো চলো আমরা বুঝি যে মাইক্রোওয়েভের কী প্রিন্সিপাল এবং এর মধ্যে কি কি বাসনপত্র আমরা ব্যবহার করব, এবং কেন কিছু কিছু বাসনপত্র এর মধ্যে ব্যবহার করব না, তাতে আমাদের কি ক্ষতি হবে এবং সেই ক্ষতিটা কেন হবে, সেখানে ফিজিক্সের প্রিন্সিপালটা কী আছে। তো মাইক্রোওয়েভটা কি, বিজ্ঞানী স্পেন্সার, পার্সি স্পেন্সার, ইনি রেডার বিভাগে কাজ করতেন। রেডার বিভাগ তোমরা কেউ নাম শুনে থাকবে, যে যখন আকাশের মধ্যে প্লেন চলাচল করে তখন সেই প্লেনের কোথায় আছে, তার স্থানটা কোথায়, সেটা জানার জন্য একটা তরঙ্গ পাঠানো হয় আকাশের মধ্যে, এবং সেই তরঙ্গটা যখন ফিরে আসে সেইটা দিয়ে ডিটেক্ট করা হয় যে আকাশের মধ্যে প্লেনটা কোথায় আছে। তো সেইটা হচ্ছে রেডার যন্ত্র। তো এই রেডার যন্ত্রে একটা জিনিস ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ম্যাগনেট্রন, যেটা দিয়ে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ওয়েভ তৈরি করা হয়। তো যখন তিনি এরকম একটা ম্যাগনেট্রন যন্ত্র নিয়ে কিছু কাজ করছিলেন, তখন হঠাৎ তিনি লক্ষ্য করেন যে তার পকেটে একটা চকলেট ছিল, সেই চকলেটটা গলে গেল। তিনি কারণ বুঝতে পারলেন না। তারপরে তিনি বুঝলেন যে নিশ্চয়ই এই রেডার থেকে এমন একটা তরঙ্গ বেরোচ্ছে যে তরঙ্গটা তার পকেটের যে চকলেটটা আছে সেই চকলেটটাকে গলিয়ে দিয়েছেন। এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন যে সেই তরঙ্গটাই হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের এই যে ক্রিয়া, চকলেটকে গলিয়ে দেওয়া, এই প্রিন্সিপালটাকে তিনি কাজে লাগালেন মাইক্রোওয়েভ যে যন্ত্রটা ব্যবহার করি সেই যন্ত্রটা তৈরি করার জন্য। অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভটা কিন্তু যন্ত্র নয়, মাইক্রোওয়েভ হচ্ছে একটা তরঙ্গ। যে তরঙ্গটার ক্ষমতা আছে যে কোনো খাবারকে, বিশেষ করে যে খাবারের মধ্যে জল থাকে, সেই খাবারকে গরম করে দেওয়া। প্রিন্সিপালটা হচ্ছে এরকম, যে খাবারের মধ্যে যদি জল থাকে সেই জলটাকে এমনভাবে চেঞ্জ করে মাইক্রোওয়েভ যে সেই খাবারটা গরম হয়ে যায়। আমরা প্রিন্সিপালটা যখন পড়বো তখন বুঝতে পারবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ম্যাগনেট্রন যন্ত্র। এই ম্যাগনেট্রন যন্ত্র কীভাবে কাজ করে সেটা আমরা পরের কোনো একটা ভিডিওতে জানবো। আর ওই যে রেডার সম্পর্কে বললাম, সেই রেডার কীভাবে কাজ করে সেটাও আমরা পরে কোনো একটা ভিডিও জানবো। দেখেছো কত যন্ত্রপাতি আছে, যে যন্ত্রপাতিগুলো আমরা ইচ্ছা করলেই একটু জানতে পারি যে এই যন্ত্রগুলো কীভাবে কাজ করে। এই ম্যাগনেট্রন যন্ত্র সম্পর্কে একটুখানি বলি। এই ম্যাগনেট্রন যন্ত্রে ইলেকট্রনকে ঘোরানো হয়, কোনো চার্জ কণাকে ঘোরানো হয়। যখন কোনো চার্জ কণার ত্বরণ থাকে বা কোনো চার্জ কণাকে যখন ঘোরানো হয় তখন সেখান থেকে তরঙ্গ তৈরি হয়। এটা প্রিন্সিপাল একটা, মনে রাখবে, ঠিক আছে। অত ডিটেলস ফিজিক্স জানা দরকার নেই, একটু সায়েন্স বুঝলেই হবে বা মনে রাখলেও হবে যে যখন কোনো একটা তড়িৎগ্রস্ত কণাকে ঘোরানো হয় বা যখন কোনো তড়িৎগ্রস্ত কণাকে ত্বরান্বিত করা হয়, অর্থাৎ তার বেগকে বাড়ানো হয়, তখন সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয়। এবার ওই তড়িৎগ্রস্ত কণাকে কীরকম ত্বরণে ঘোরানো হচ্ছে তার উপর ডিপেন্ড করছে কী ধরনের তরঙ্গ তৈরি হবে। আমরা যেরকম তরঙ্গ তৈরি করতে চাইব, এই ম্যাগনেট্রন যন্ত্রে এই যে খাঁজকাটাগুলোকে দেখছো, এর মধ্যেই তড়িৎগ্রস্ত কণাটাকে ঘোরানো হয়, এটাকে সেরকম তরঙ্গে সেরকমভাবে ঘোরানো হয়, ঠিক আছে। তাহলে এই যন্ত্রে ইলেকট্রনকে ঘুরিয়ে আমরা বিভিন্ন রকমের তরঙ্গ তৈরি করতে পারি। তার মধ্যে একটা তরঙ্গ হচ্ছে মাইক্রোওয়েভ। আমরা একটু ছকটা বুঝি। এই যে চকলেটকে গলিয়ে দিতে পারে, যেটা বিজ্ঞানী স্পেন্সার লক্ষ্য করছিলেন, তার পকেটে ওই চকলেটটা ছিল, চকলেটটা গলে গেছিল। তো এই হচ্ছে একটা তরঙ্গের দৃষ্টি, মানে তরঙ্গ কেমন কেমন হয় তার একটা ছবি। এখানে শুরু হয়েছে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, বিভিন্ন রকমের তরঙ্গ দেওয়া হয়েছে এবং তার তরঙ্গ দৈর্ঘ্য সেটা দেওয়া হয়েছে। যেমন আমি যদি রেডিও তরঙ্গ দেখি, রেডিও তরঙ্গের সাইজ হচ্ছে একটা বিল্ডিংয়ের মতন, একটা
প্রায় 10তলা বিল্ডিং যেমন হবে, সেই 10তলা বিল্ডিংয়ের যে সাইজ সেইটা হচ্ছে রেডিও ওয়েভের একটা তরঙ্গ দৈর্ঘ্যের সাইজ। ঠিক আছে, একটা তরঙ্গের সাইজ হচ্ছে রেডিও ওয়েভের, সেটা হচ্ছে 10তলা বিল্ডিং। যদি মাইক্রোওয়েভ নিই, মাইক্রোওয়েভের তরঙ্গ হচ্ছে 10⁻² মিটার, মানে 1 সেন্টিমিটার। একটা হানিবি যেটা আছে, একটা মৌমাছির যা সাইজ, সেই সাইজটা হচ্ছে একটা মাইক্রোওয়েভের সাইজ। ঠিক আছে, এবং মাইক্রোওয়েভ যেখান থেকে তৈরি হয় সেখানকার টেম্পারেচার হচ্ছে 1 কেলভিন। 1 কেলভিন থেকে ওই মাইক্রোওয়েভ তৈরি হয়। যাই হোক, এই মাইক্রোওয়েভের যে দৈর্ঘ্য সেটা মোটামুটি 1 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত হয়। এটা রেঞ্জ আছে, পার্টিকুলার একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য নয়। মানে গোটা তরঙ্গদৈর্ঘ্যটা এরকম যদি আমি একটা তরঙ্গদৈর্ঘ্য বলি, তার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার মধ্যে, এর মধ্যে মাইক্রোওয়েভ থাকে। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের তরঙ্গদৈর্ঘ্য। ইনফ্রারেড যদি হয় 10⁻⁵, যত এদিকে যাবো তত তরঙ্গদৈর্ঘ্য কমবে। যার তরঙ্গদৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি। যেমন গামারে যার তরঙ্গদৈর্ঘ্য 10⁻⁻12 মিটার, মানে তরঙ্গদৈর্ঘ্য খুবই ছোট, ওই জন্য দেখো ছোটো ছোটো হয়ে গেছে ওয়েভগুলো। তারপরে গামারের তরঙ্গদৈর্ঘ্য অনেক ছোট, তার মানে এ আরও শক্তিশালী। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় সেই তরঙ্গটার শক্তি তত বেশি হয়। অতএব আমরা বুঝতেই পারছি যে মাইক্রোওয়েভ অতটা শক্তিশালী নয় দেখে মনে হচ্ছে। ভিজিবল রে মানে আমরা দৃশ্যমান আলো, যেটা আমরা বেনি আসোয়া কোলা বলি, তার তরঙ্গ কিন্তু মাইক্রোওয়েভের থেকে অনেক বেশি। ঠিক আছে, এলে মাইক্রোওয়েভ যখন বেশি পরিমাণে থাকবে তখন তার এনার্জি বেশি হবে। এবারে সেই প্রিন্সিপালটাকে কাজে লাগানো হয়। চলো আমরা দেখি বুঝি মাইক্রোওয়েভের কী ক্ষমতা। এইটা হচ্ছে একটা মাইক্রো ওভেনের মধ্যেই মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। মাইক্রো ওভেনের মধ্যেকার ছবি মাইক্রোওয়েভ কীরকম কাজ করে তার। তবে এখানে মাইক্রোওয়েভ তৈরি হয়েছে। ঠিক আছে, এই ছবিটা বুঝতে পারলেই বুঝতে পারবে। তো এখানে একটা ওরকম ম্যাগনেট্রন যন্ত্র থাকে, সেই ম্যাগনেট্রন যন্ত্রের মধ্যে ইলেকট্রনকে ঘোরানো হয় বা কোনো তড়িৎগ্রস্ত কণাকে ঘোরানো হয়, দিয়ে মাইক্রোওয়েভ তৈরি করা হয়। তাহলে এখান থেকে মাইক্রোওয়েভ এইভাবে যায়, গিয়ে এই দেওয়ালে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার মাইক্রোওয়েভ ফিরে আসে। এটা হচ্ছে একটা ওয়েভ যাওয়ার ছবি এবং একটা আসার ছবি। যখন একটা ছবি যায়, একটা তরঙ্গ যায় এবং সেই তরঙ্গটা ধাক্কা খেয়ে যখন ফিরে আসে, তখন সেই যে তরঙ্গটা ফিরে আসছে আর অতিরিক্ত যে তরঙ্গগুলো যাচ্ছে, একদিকে ফিরেও আসছে একদিকে যাচ্ছে, তারা একে অপরের উপর উপরিপাতিত হয়। এটাকে বলে তরঙ্গের উপরিপাত ঘটনা। যখন এই ঘটনাটা ঘটে তখন যে তরঙ্গটা তৈরি হয় সেটাকে বলে স্থাণু তরঙ্গ। অর্থাৎ এই ধরনের তরঙ্গ এগিয়ে যায় না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ মাইক্রোওয়েভের যে ঘরটা আছে সেই ঘরটার মধ্যেই কিন্তু এই গোটা তরঙ্গটা আবদ্ধ থাকে, স্থাণু তরঙ্গ বলে এটাকে। এক্ষেত্রে কি হয়, যখন দুটো তরঙ্গ একে অপরের উপর আপতিত হয় তখন স্থাণু তরঙ্গটা দেখতে এরকম হয়। অর্থাৎ কিছু কিছু জায়গায় দেখছি কোনো নড়চড় হবে না, এখানে যে কণাগুলো আছে সেই কণাগুলো স্থির থাকবে। আর কিছু কিছু জায়গা আছে এইখানটার তরঙ্গটার বিস্তার অনেক বেশি হবে। আমি যদি এটাকে চলমান দেখি তাহলে আমরা দেখব যে এই যে কণাগুলো আছে ওরা এরকম করে কাঁপছে। বিভিন্ন জায়গার সাইজ, কম্পনের সাইজ বিভিন্ন। ঠিক আছে, আবার এখান থেকে কণাগুলো এইভাবে কাঁপছে, আবার এইখানে কাঁপতে কাঁপতে এইখানে আবার কাঁপছে না, আবার এইখানে কাঁপছে এরকম করে, আবার এরকম কাঁপছে না। এরকমভাবে স্থাণু তরঙ্গ তৈরি হয়। বুঝতে পারলেন নিশ্চয়? অর্থাৎ এই জায়গার যে কণাগুলো আছে তারা কিন্তু কাঁপবে না, ওই জন্য এই জায়গাগুলোকে বলা হয় নোড। আর যেখানকার কণাগুলো সবচেয়ে বেশি জোরে জোরে কাঁপবে বা বেশি বিস্তার নিয়ে কাঁপবে ফিজিক্সের ভাষায়, সেগুলোকে বলা হয় অ্যান্টিনোড। ঠিক আছে, এবার যেখানকার জায়গাগুলো বেশি জোরে জোরে কাঁপবে সেই জায়গাগুলোতে যদি কোনো তড়িৎগ্রস্ত কণা পড়ে যায় তাহলে সেই তড়িৎগ্রস্ত কণাটা এই তরঙ্গের সঙ্গে বেশি জোরে জোরে কাঁপবে। ঠিক আছে, যখন কাঁপবে তরঙ্গ, মনে করো এখানে যে কণাটা আছে সেই কণাটা যখন উপরে যাবে তখন ওপর দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ হবে। সেই কণাটা আবার কিছুক্ষণ পর নিচে নেমে আসবে, নিচটা পজিটিভ উপরটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ তরঙ্গের এইটুকুনি মতন জায়গায় কোনো একটা পজিশন যদি দেখি, একবার ওপরটা পজিটিভ হবে, সেই পজিটিভটাই কিছুক্ষণ পর নিচে চলে আসবে, নিচটা পজিটিভ ওপরটা নেগেটিভ করে দেবে। ঠিক আছে, তাহলে কোনো একটা সময় এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, আবার কিছুক্ষণ পর এই কম্পাউন্ডটা কেঁপে যখন নিচে আসবে তখন নিচেরটা পজিটিভ ওপরটা নেগেটিভ হবে। ঠিক আছে, এবার দেখি কি হয়। এখন যখন আমরা এরকম মাইক্রো ওভেনের মধ্যে কোনো খাবারকে রাখি তখন এই তরঙ্গটা পড়ে,
এই তরঙ্গটা যখন পড়ে, মনে করো ওপরটা পজিটিভ, এইগুলো মনে করো জলের অণু, খাবারের মধ্যে অনেক জলের অণু থাকে, তখন এই দিকটা তরঙ্গটা এখানে আছে, তরঙ্গটা ওপর দিকটা আছে, এই দিকটা পজিটিভ। জলের অণুর মধ্যে একদিকটা পজিটিভ থাকে, একদিকটা নেগেটিভ থাকে। জলের অণু হচ্ছে পোলার মলিকুল বলা হয়। তাহলে এ কি করবে, জলের যে নেগেটিভ প্রান্তটা আছে সেই নেগেটিভ প্রান্তটাকে আকর্ষণ করবে এবং পজিটিভ প্রান্তকে বিকর্ষণ করবে। কিছুক্ষণ পরই নিচের দিকেও সেম ঘটনা থাকবে, নিচের দিকে এইদিকে নেগেটিভ, এইদিকে পজিটিভ থাকবে। কিছুক্ষণ পরই এই তরঙ্গটা যখন নিচে আসবে, তখন এইখানে যে জলের অণুটা আছে সেই জলের অণুটা টুক ঘুরে যাবে, কারণ তখন পজিটিভটা নিচে আসবে, নেগেটিভটা উপরে চলে যাবে, সেই নেগেটিভটা এই নেগেটিভটাকে বিকর্ষণ করবে, তার ফলে এই জলের অণুটা টুকু ঘুরে যাবে। তার মানে ওয়েভটা নিচে নামা ওঠার সঙ্গে সঙ্গে জলের অণুগুলো একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। তাহলে অর্থাৎ খাবারের মধ্যে যে জলের অণুগুলো থাকবে তারা কিন্তু স্থির হয়ে থাকবে না। মাইক্রোওয়েভের ক্রিয়ায় সেই জলের অণুগুলোকে একবার ঘুরবে, একবার যেদিকে ঘুরবে আবার ঘুরে ফিরে আসবে, অনবরত এরকম করে রোটেট করবে। যখন এরকম ঘুরবে তখন জলের অণুগুলোর সঙ্গে খাবারের কণাগুলোর ঘর্ষণ হবে এবং ঘর্ষণের ফলে তাপ তৈরি হবে, বুঝতে পেরেছ? এবং সেই তাপেই গোটা খাবারটা গরম হবে। এবার যেহেতু গোটা খাবারটার মধ্যে ভেতরেও জলের কণা, বাইরেও জলের কণা, সব জায়গায় জলের কণা আছে এবং এই ওয়েভটা, মাইক্রোওয়েভটা খাবারের ভেতরে পর্যন্ত ঢুকতে পারে, তাহলে এই ওয়েভটা কি করবে, খাবারের সমগ্র অংশে, শুধু বাইরে নয় ভেতরে পর্যন্ত যে জলের অণুগুলোকে আছে তাদেরকে কাঁপাবে এবং গরম করবে। ওই জন্য মাইক্রোওয়েভে যদি আমরা খাবার রাখি তাহলে আমরা দেখব যে খাবারের প্রত্যেকটা অংশ, শুধু বাইরেটা নয় ভেতরটা শুধু গরম হয়ে গেছে 1 মিনিট কি 2 মিনিটের ক্রিয়ায়। তুমি যদি উনুনে গরম করো এই জিনিসটা লক্ষ্য করবে না। উনুনে গরম করলে কি দেখবো, যে বাইরেটা গরম হয়ে গেছে কিন্তু ভেতরটা গরম হয়নি, ভেতরটা গরম হতে টাইম লাগছে। কিন্তু মাইক্রোওয়েভে সেইটা হবে না, কারণ ওয়েভটা অনেক ভেতরে চলে গেছে, ভেতরের যে জলের অণুগুলো আছে তাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রিকশন তৈরি করে, ঘর্ষণ তৈরি করে তারা পুরো খাবারটাকে গরম করে দিচ্ছে, ঠিক আছে? আর তরঙ্গটার সাইজ এমন, মাইক্রোওয়েভের সাইজটা এমন যে মাইক্রোওয়েভ খুব ভালো জলের উপর ক্রিয়া করতে পারে। ওই জন্য অন্যান্য কোনো ওয়েভ কিন্তু এই কাজটা করতে পারে না, কেবলমাত্র মাইক্রোওয়েভই জলের যে অণুগুলো আছে তার সঙ্গে ঠিকঠাক এরকম রোটেশনটা করাতে পারে। ওই জন্য মাইক্রোওয়েভের জন্যই কিন্তু চকলেটগুলো গলেছিল, বুঝতে পেরেছ? চলো, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে মাইক্রোওয়েভ কী করে গরম করে, খাবার গরম করে, আমরা বুঝতে পারছি যে জলের অণুগুলো যেহেতু পোলার মলিকুল, তার একদিকটা পজিটিভ একদিকটা নেগেটিভ আছে, এবং আমাদের যে তরঙ্গটা আছে সেই তরঙ্গটা স্থির তরঙ্গ নয়, তার একদিকটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ হচ্ছে, তার ফলে জলের অণুগুলো আকর্ষণ বিকর্ষণ কাজ করছে এবং জলের অণুগুলো রোটেট করছে, এবং যখন ঘুরছে তখন ঘোরার সময় সেই খাবারের কণা এবং অন্যান্য যে জলের অণুগুলো আছে তাদের সঙ্গে ফ্রিকশন হচ্ছে, সেই ফ্রিকশনের ফলে তাপ তৈরি হচ্ছে, এবং এটা এত দ্রুত হয় তুমি চিন্তা করতে পারবে না। তার ফলে খুব সহজে 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে খাবারের পুরো অংশটা গরম হচ্ছে, ভেতর থেকে গরম হয়ে যাচ্ছে। ওই জন্য মাইক্রোওয়েভ খুব তাড়াতাড়ি খাবার রান্না করে এবং ভেতর থেকে রান্না করতে পারে। এইভাবে দেখো জলের অণুটাকে এই যে চিহ্ন দিয়ে দেখিয়েছে, জলের অণুগুলো সব রোটেট করছে, খাবারটাকে গরম করছে। কিন্তু মুশকিল হচ্ছে, কখনো কখনো আমরা দেখি যে মাইক্রোওয়েভ বাস্ট করে যাচ্ছে, মাইক্রো ওভেন, ঠিক আছে, মাইক্রো ওভেন কখনো কখনো বাস্ট করে যাচ্ছে। তো এটা কেন হয়? কিছু কিছু বাসনপত্র লেখাই থাকে যে কোনো বাসনপত্র মাইক্রো ওভেনে ব্যবহার করা যায় না। কতগুলো নির্দিষ্ট বাসনপত্র আছে যেগুলো মাইক্রো ওভেনে ব্যবহার করা যায়। তোমরা যখন দোকানে যাবে তখন বলবে, জিজ্ঞেস করবে যে এই বাসনটা কি মাইক্রো ওভেনে ব্যবহার করা যাবে? যদি বলে হ্যাঁ, তখনই আমরা সেই বাসনপত্রটাকে মাইক্রো ওভেনে ঢুকাতে পারবো। তাহলে যে কোনো বাসনপত্র কেন মাইক্রো ওভেনে ঢোকানো যায় না? বিশেষ করে যদি এরকম স্টিলের কোনো হয় বা লোহার কোনো জিনিস হয়, সেটাকে আমরা মাইক্রো ওভেনে ব্যবহার করতে পারবো না। একটা চামচকে কখনোই তুমি মাইক্রো ওভেনে ঢোকাবে না। তার কারণ হচ্ছে যে যখনই আমরা কোনো ধাতব বস্তুকে যার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, যখনই আমরা মাইক্রো ওভেনে ঢোকাবো এবং মাইক্রোওয়েভটা চালু করব, তখন মাইক্রোওয়েভে কি হয়, একটা তড়িৎ তৈরি হয়, একটা পজিটিভ নেগেটিভ তড়িৎ তৈরি হয়। মাইক্রোওয়েভের মধ্যে বাতাসও থাকে, তো বাতাসের অণুগুলো এক্ষেত্রে আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে? আমরা যদি একটুখানি করি, দেখাই তোমাকে, এখানে যে বাতাসের অণুগুলো, মনে করো বাতাসের অণুগুলো পজিটিভ হয়ে আছে, এখানে সব বাতাসের অণুগুলো তড়িৎগ্রস্ত হয়ে আছে,
এগুলো সব তড়িৎগ্রস্ত, পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে গেছে। যেহেতু ওখানে একটা তরঙ্গ যাচ্ছে এবং তরঙ্গটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে, তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে বাতাসটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র হবে, তড়িৎগ্রস্ত হবে ভালো কথায় বলতে গেলে। এবারে সেই তরঙ্গটা যখন এরকম গ্লাসের উপর পড়বে, এই গ্লাসটাকেও আয়নিত করবে। ধরলাম গ্লাসের এই দিকটাকে মাইনাস করে দিল, এইগুলো সব মাইনাস, এগুলো সব মাইনাস, নেগেটিভ করে দিল, আর এই দিকটা প্লাস, একদিকটা মাইনাস করলে একদিকটা প্লাস করবে, তরঙ্গটা মনে করে নিচের দিকে আছে। তখন কি হবে, বাতাসের এই যে প্লাস আর এই যে মাইনাস, মাইনাস মানে ইলেকট্রন বেশি, তখন ইলেকট্রনগুলো এইদিকে বেরিয়ে যেতে শুরু করবে। যেটা কোথায় হয়, মেঘের মধ্যে হয়, মেঘ ডাকা দেখি আমরা, স্পার্ক তৈরি হয়, তাহলে এখানেও স্পার্ক তৈরি হবে। তোমরা দেখবে কখনো কখনো সুইচ দিতে গিয়ে স্পার্ক হয়, তাহলে এখানেও সেই ঘটনা হবে। এখানে গ্লাসের সঙ্গে এর ভেতরকার যে বাতাস, আয়নিত যে বাতাস আছে, তার মধ্যে আধানের এক্সচেঞ্জ হবে, আদান প্রদান হবে, তার ফলে এখানে স্পার্ক হবে। এলে এই স্পার্কটা যদি খুব বেশি হয়, তাহলে এতটা তাপ তৈরি হবে যে মাইক্রোওয়েভটা কী হবে, এরকম করে ফেটে যাবে, মাইক্রোওয়েভটা ফেটে যাবে। শেষ দাঁড়াও দেখায়, এই যে স্পার্ক তৈরি হয়েছে, এরকম যদি অ্যালুমিনিয়ামের একটা গোলক এখানে ঢুকিয়েছে, তার ফলে ফার্স্ট এরকম স্পার্ক তৈরি হচ্ছে। তার মানে কি, বাতাসটা আয়নিত হয়েছে। বাতাস ছাড়াও এই যে তোমার মাইক্রোওভেনটা আছে, মাইক্রোওভেনের যে বডিটা আছে, সেই বডিটাও কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি, একটা বিশেষ ধরনের অ্যালুমিনিয়ামের তৈরি। তাহলে তার সঙ্গেও কিন্তু এই যে ধাতব বস্তুটা রেখেছি, তার সঙ্গে একটা তড়িতের আদান প্রদান সৃষ্টি হবে, এবং তড়িতের আদান প্রদান যখনই হবে তখন এরকম স্পার্ক হবে, এবং স্পার্ক হলেই যদি বেশি তাপ উৎপন্ন হয়, তাহলে পুরো মাইক্রোওয়েভটা ফেটে যাবে। তাহলে যে কোনো বস্তুকে, বিশেষ করে ধাতব বস্তুকে কখনোই মাইক্রো ওভেনের মধ্যে ঢোকানো যায় না। কোনো একটা কড়াই বা কোনো একটা তোমার হাঁড়ি বা কোনো একটা বাটি কখনোই আমরা মাইক্রো ওভেনের মধ্যে ঢুকাতে পারবো না। এরকম স্পার্ক হবে, স্পার্ক হয়ে এত তাপ তৈরি হবে যে মাইক্রো ওভেনটা বিস্ফোরণ ঘটতে পারে। এই জিনিসকে ঢোকানো যায় না। কখন দেখা যায় যে গ্লাসকেও ঢোকানো যায় না, এরকম কাঁচের গ্লাস, কাঁচের জিনিসপত্রকেই সাধারণত মাইক্রো ওভেনে ব্যবহার করা হয়, কিন্তু সব কাঁচের জিনিস মাইক্রো ওভেনে ঢোকানো যায় না। কাঁচের ক্ষেত্রে কি হয়, কাঁচের ক্ষেত্রে তোমরা কখনো লক্ষ্য করবে যে কাঁচের গ্লাসের যদি কেউ চা খাও, একটা সময় দেখবে যে যেই চাটা ঢাললো, সঙ্গে সঙ্গে কাঁচের ওই যে গ্লাসটা আছে, গ্লাসটা ভেঙে গেল। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন কোনো কাঁচের গ্লাসের মধ্যে উত্তপ্ত জিনিস দেওয়া হয়, গরম জিনিস দেওয়া হয়, তখন সেই কাঁচের গ্লাসের মধ্যে অসম প্রসারণ হয়, অর্থাৎ কোনো জায়গায় বেশি প্রসারিত হয়, কোনো জায়গায় কম প্রসারণ হয়, তার ফলে কাঁচটা ফেটে যায়। স্বাভাবিক ব্যাপার, কাঁচ খুব দৃঢ় বস্তু, একটা জায়গায় যদি বেশি প্রসারিত হয় আর একটা জায়গায় যদি কম প্রসারিত হয়, তাহলে যে জায়গাটা বেশি প্রসারিত হবে সেই জায়গাটা ফেটে যাবে। যদি সব জায়গাটাই সমানভাবে প্রসারিত হয় তাহলে ফাটবে না। তাই যে কোনো কাঁচের গ্লাসকে কিন্তু মাইক্রো ওভেনের মধ্যে ঢোকানো যায় না। কাঁচের গ্লাসকে মাইক্রো ওভেনের যোগ্য হতে হবে, ভালো কথায় বলতে গেলে যোগ্য হতে হবে, তাহলে আমরা সেই কাঁচের গ্লাসকে মাইক্রো ওভেনে ঢোকাতে পারবো। তোমরা যখন দোকানে যাবে তখন সেই কাঁচের যে জিনিস, সেই জিনিসের মধ্যে লেখা থাকবে যে মাইক্রো ওভেনে এটা ব্যবহার করা যাবে, তাহলে সেই কাঁচের জিনিসকে আমরা এবার এই কাঁচের গ্লাসগুলোকে ব্যবহার করা যায় কেন? কারণ এই কাঁচের গ্লাসের মধ্যে কিছু প্লাস্টিক মেশানো থাকে, সব কাঁচ একই রকম নয়। দেখবে কিছু কিছু কাঁচ আছে যেটা নিচের দিকে পড়লে একবার চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে যায়, সেগুলো হচ্ছে পিওর কাঁচ। কিন্তু যখন এই কাঁচের মধ্যে কোনো প্লাস্টিক মেশানো হয় তখন কিন্তু সেটা নিচে পড়লে ফাটবে না, একটু চিড় ধরতে পারে। বা সেই ধরনের কাঁচের মধ্যে যদি কোনো ঢিল ফেলা হয়, তাহলে দেখবো যেখানটা ঢিল ফেলছি ঠিক সেইখানটাই ফুটো হচ্ছে, বাদবাকি সমস্ত কাঁচটা ইনট্যাক্ট থাকছে। তাহলে কাঁচেরও কিন্তু প্রকারভেদ আছে। তাহলে সেই রকম কাঁচকে যদি আমরা এখানে ব্যবহার করি, যেটা অসম প্রসারণ হলেও ফাটবে না, একমাত্র সেইগুলোকেই মাইক্রো ওভেনের মধ্যে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো আশা করি তোমরা মাইক্রো ওভেন কীভাবে কাজ করে এবং মাইক্রো ওভেনে কোন কোন বাসনপত্র ব্যবহার করতে পারবো এবং কোনগুলো পারবো না, না পারলে কেন পারবো না, সেটা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। ঠিক আছে।